কর্মবিরতি ও শাটডাউনের প্রভাবে জুনে কমেছে রাজস্ব আদায়, ক্ষয়ক্ষতি নিরূপণে সরকারের কমিটি গঠন। প্রযুক্তি খাতে ব্যাংকগুলোর ব্যয় সন্তোষজনক নয়, মোট বিনিয়োগের 15% ব্যয়ের পরামর্শ বিআইবিএম এর। ঢাকার শেয়ার বাজারে বছরের সর্বোচ্চ লেনদেন 734 কোটি টাকা, ডিএসই সূচক বেড়েছে 54 পয়েন্ট। মজুতদারদের দৌরাত্মে বাড়ছে চালের দাম, প্রভাব রাখছে বড় শিল্পগোষ্ঠীও। কৃত্রিম সংকট খতিয়ে দেখতে তদারকির তাগিদ। সবাইকে আমন্ত্রণ, অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রতি বছর জুনে রাজস্ব আদায় তুলনামূলক বেশি হলেও গত জুনে আদায় কমেছে প্রায় 10,000 কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন, মে জুনে কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালনের কারণে কমেছে রাজস্ব আয়। এদিকে এসব কর্মসূচির ফলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে 9 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সাধারণত অর্থবছরের শেষ মাস জুনে অন্য যে কোনো মাসের চেয়ে বেশি রাজস্ব আদায় হয়, তবে লক্ষ্যমাত্রার চেয়ে গত 24-25 অর্থবছরে অনেক কম রাজস্ব আদায় করেছে এনবিআর। রাজস্ব আদায় কম হওয়ার এই ধারাবাহিকতা অব্যাহত ছিল গত অর্থবছরের শেষ মাস জুনেও। এই মাসে রাজস্ব আদায় হয়েছে প্রায় 43,092 কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 9,955 কোটি টাকা কম। এনবিআর কর্মকর্তারা বলছেন, সাধারণত অর্থবছরের শেষ মাস জুনে মাঠ পর্যায়ে কর্মকর্তারা রাজস্ব আদায়ে বেশ ব্যস্ত থাকেন, কিন্তু গত 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা দুটি বিভাগ করার অধ্যাদেশ জারির পর থেকে কর্মীরা যৌক্তিক সংস্কারের দাবিতে প্রায় 2 মাস আন্দোলন করেন। এতে আমদানি রপ্তানি সহ অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে এনবিআরের অব্যাহত কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির ফলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে যুগ্ম সচিব সৈয়দ রবুল ইসলামকে আহ্বায়ক করে 9 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি। 2024-25 অর্থবছর রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও 2023-24 অর্থবছরের চেয়ে তা 2.23% বেড়েছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় আরও 7 এনবিআর কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে মোট 21 জনকে বরখাস্ত করা হলো। বুধবার এনবিআরের দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশ্মীর সই করা আদেশে সিদ্ধান্ত জানানো হয়। তৃতীয় দফায় বরখাস্ত হওয়া কর্মকর্তা কর্মচারীরা হলেন কর অঞ্চল 2 এর কর পরিদর্শক লোকমান হোসেন, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক নাজমুল হাসান, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা সালেহা খাতুন সাথী, কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা রওশনারা আক্তার, কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার সিপাহী সালেক খান ও কর অঞ্চল 14 ঢাকার প্রধান সহকারী BM সবুজ। এর আগে গতকাল মঙ্গলবার 2 দফায় এনবিআরের 14 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। দেশের ব্যাংকগুলোর প্রযুক্তি খাতে বিনিয়োগ এখনও সন্তোষজনক নয়। ব্যাংকগুলোর মোট বিনিয়োগের 13 থেকে 15% এই খাতে ব্যয় করা হলে প্রয়োজন বলে জানায় গবেষণা সংস্থা বিআইবিএম। বুধবার রাজধানীর বিআইবিএমে এক অনুষ্ঠানে তথ্য জানানো হয়। এ সময় প্রযুক্তিতে দক্ষ লোকবল বাড়াতে না পারলে ব্যাংকগুলো বড় সমস্যায় পড়বে বলেও জানান ব্যাংকাররা। আধুনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রতিদিনই বাড়ছে প্রযুক্তি নির্ভরতা, তবে দেশের বেশিরভাগ ব্যাংক এখনও নিত্য নতুন প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত কর্মশালায় তারা বলেন, সারা দেশে মাত্র 9,000-এর মতো জনবল ব্যাংকের IT নিরাপত্তার কাজ করছে। যদিও এ খাতে ব্যাংকগুলো 8 থেকে 9% বিনিয়োগ করে থাকে বলে জানান সংশ্লিষ্টরা। ব্যাংকের নিরাপত্তার জন্য বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। বিভিন্ন চ্যালেঞ্জগুলো বাড়ছে, কনসার্ন এরিয়াগুলো বাড়ছে এবং সাইবার রিস্কগুলো বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু চেঞ্জিং, এটা কিন্তু বাড়ছে। তো সো কমপ্লায়েন্স একটা বড় একটা চ্যালেঞ্জ, প্লাস হলো মানে রিস্কটাকে রিডিউস করা, এটা আমাকে এনশিওর করতে হবে।
যদি রিস্কটাকে রিডিউস আমি না করতে পারি তাহলে কাস্টমার যে ট্রাস্ট সেটা কিন্তু আপনি এনশিওর করতে পারবেন না। আইটি হলো কস্ট, আইটি খালি খরচ করে, আইটি কে টাকা দাও, ওরা খালি বাজেট নিয়ে যায়, বছর বছর ওদের কেন লাগে 50 কোটি টাকা, কেন লাগে 40 কোটি টাকা, ওরা দিয়ে কি কেনে, কি ফায়ারওয়াল কিনে, সেটা তো বুঝি না আর কি। মানে বোর্ডের যদি এখন এই পারসেপশন থাকে তাহলে বুঝতে হবে সামনে কিন্তু আমাদের সেই ব্যাংকের জন্য অনেক বিপদ কিন্তু অপেক্ষা করছে। আমাদের রিকমেন্ডেশন এটাকে আরেকটু বাড়ানো, 15% পর্যন্ত যাওয়া যায় কিনা, 13-14-15% পর্যন্ত যাওয়া যায় কিনা, আস্তে আস্তে সেটাকে বাড়ানো। কারণ এখন আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার যেহেতু একটা ম্যাচিউরড স্টেটে চলে আসছে, সেখানে সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট বাড়ানোর সময় আমাদের চলে আসছে। এ সময় ব্যাংকাররা বলেন, আগামীতে ডিজিটালাইজেশন ছাড়া কোনো ব্যাংক টিকে থাকতে পারবে না। ব্যাংকগুলোকে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে। একই সাথে নিরাপত্তার ঝুঁকি কমাতে প্রয়োজন দক্ষ জনবল। আইটি সিকিউরিটির জন্য অনেক সময় অনেকে আমরা কার্পণ্য করে থাকি। সেই কার্পণ্যটা আসলে যখন কিছু দুর্ঘটনা ঘটে যায় তখনই বোঝা যায় যে কার্পণ্যটা করা ঠিক হয়নি। সেজন্যই এই যে আইসিটির উপরে ট্রেনিং এর বাজেট দরকার, ইনফ্রাস্ট্রাকচার বাজেট খুবই জরুরি। পার্শ্ববর্তী অনেক দেশ ডিজিটাল ওয়ালেট ও কিউআর কোড ব্যবহার করে লেনদেনে ব্যাপক উন্নতি করলেও বাংলাদেশ পিছিয়ে আছে বলেও জানান ব্যাংকাররা। এটিএম এর সংখ্যা আমাদের দেশে দিন দিন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ব্যাংকিং খাত 2026 সাল পর্যন্ত চাপে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা S&P গ্লোবাল রেটিং। সংস্থাটি বলছে খাতটির কাঠামোগত ত্রুটি, সম্পদের মানের অবনতি ও দুর্বল লাভজনকতার কারণে এই চাপ থাকবে। S&Pর 2025 সালের মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, ব্যাংকিং খাতে দীর্ঘদিনের সমস্যাগুলোর মধ্যে রয়েছে উচ্চ ঋণ ঝুঁকি, খণ্ডিত ব্যাংকিং কার্যক্রম এবং রাষ্ট্রায়ত্ত ও কিছু ইসলামী ব্যাংক পরিচালনায় নির্বাহী ব্যর্থতা। এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়, কিছু ইসলামী ব্যাংকে তারল্য সংকট এবং বিভিন্ন ব্যাংকে মূলধনের ঘাটতি ব্যাংকিং খাতের স্থিতিশীলতাকে দুর্বল করে রাখবে বলে সতর্ক করেছে S&P। মূল্যসূচকের উত্থানে ঢাকার শেয়ার বাজারে চলতি বছরের সর্বোচ্চ লেনদেন। এ সময়ে ডিএসইর প্রধান সূচক 54 পয়েন্ট বেড়েছে, লেনদেন ছাড়িয়েছে 734 কোটি টাকার বেশি। শেয়ার দর বেড়েছে প্রায় 67 প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 105 পয়েন্টের বেশি। বুধবার দিনের শুরু থেকেই ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 23 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকের অবস্থান। দিন শেষে ডিএসইএক্স সূচক 54 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5116 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয়েছে 734 কোটি 38 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 80 কোটি 69 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 267টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 79টির, অপরিবর্তিত রয়েছে 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সি পার্ল বিচ রিসোর্ট, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে ইস্টার্ন লুব্রিক্যান্ট। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম প্রাইম ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে স্পেসিফিক ডেনিম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 105.82 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,197 পয়েন্টে। লেনদেন 6 কোটি 83 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দায়দানা পরিশোধে বড় মৌসুমের ধান কাটার পরপরই তা বিক্রি করছেন বেশিরভাগ কৃষক। এরপর দেশব্যাপী মজুতদারদের দৌরাত্মে দ্রুত বাড়তে থাকে ধানের দাম। চালকল ব্যবসায়ীরা বলছেন, ধান চালের বাজারে প্রভাব রাখছে বড় শিল্পগোষ্ঠীও। এমন অবস্থায় বাজারে কৃত্রিম সংকট খতিয়ে দেখতে সরকারি তদারকির তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বোরো ধান কাটা হয়। এবার বোরো মৌসুমে ফলন হয়েছে বাম্পার, আর সরকারিভাবে সংগ্রহে প্রতিমণ ধানের দাম ধরা হয় 1440 টাকা। যদিও সাধারণ কৃষকরা সেই সুযোগ পাননি, কেননা ধানের নির্দিষ্ট আর্দ্রতা বজায় রাখা, গুদাম পর্যন্ত পরিবহন, অ্যাপ ব্যবহার সহ ছিল নানা প্রতিবন্ধকতা। ভরা মৌসুমে বাজারে মোটা জাতের ধান বিক্রি হয়েছে 1000 থেকে 1150 টাকায়, সরু জাতের ধান বিক্রি হয়েছে 1300 টাকা পর্যন্ত। 1000, 1100-1200 টাকা দাম বেঁচে ফেলছি আমরা। বেঁচে আমরা হাল খাতার টাকা দিছি, এই পালে হনি তাদের দিছি, ধান আর নেই।
এখন বেশিরভাগ কৃষকের ঘরে বেচার মতো ধান নেই, কিন্তু বাজারে দাম বাড়ছে দ্রুত। সরু ধানের মন পৌঁছেছে ১৭০০ টাকায়, মোটা ধানের দাম ছাড়িয়েছে ১৩০০ টাকা। ধানটা উঠার সময় যদি এই দামটা হয় তাহলে কৃষক লাভবান হবে। এই মুহূর্তে কৃষকের ঘরে ধান নেই, যারা বড় কৃষক তাদের ঘরে ধান আছে। খাদ্যপণ্য মজুত ও বিপণন আইন মাঠ পর্যায়ে কার্যকর হয়নি, তাই নিয়ম নীতির তোয়াক্কা করে না ধান মজুতদাররা। বড় বড় শিল্পগোষ্ঠীও চালের বাজারে প্রভাব রাখছে বলে মনে করেন চালকল মালিকরা। হাটে বাজারে মজুতদার হয়ে গেছে কিছু, যারা মনে করেন চাকরি করে কিংবা একটা দোকান করে, তার পাশাপাশি তারা ধান কিনে রাখে। এটা কিন্তু প্রশাসন কেউ খোঁজও করে না, দেখেও না। কিছু বৃহৎ শিল্প কলকারখানা গড়ে উঠেছে, তাদের অধিক পরিমাণ ধান ক্রয় করতে হয়। পাশাপাশি তারা চাউল তাদের নির্ধারিত মূল্যে তারা বাজারজাত করে থাকে। এইসব কারণে এই ভর মৌসুমে ধানের চালের মূল্য বেশি বলে আমি মনে করছি। এত অল্প সময়ে কেন এরকম একটা উল্লম্ফন এটা ঘটলো, এটা একটা বোঝার ব্যাপার আছে, দেখার নিশ্চয়ই ব্যাপার আছে, এবং সরকারি আইন অনুযায়ী যেভাবে থাকার কথা সেভাবে আছে কিনা এটা হলো একটি কাজ। এদিকে ধানের দাম বৃদ্ধিকে সামনে এনে মিলাররা গত এক মাসে চালের কেজিতে বাড়িয়েছে ৩ থেকে ৮ টাকা পর্যন্ত। এমন অবস্থায় বেসরকারিভাবে চাল আমদানি আবারও শুরু করার তাগিদ দিচ্ছেন অনেকে। মজুতদারের ব্যবসা ভাঙা যাবে, আপনি আমদানি করলেই মজুতদারের ব্যবসা ভেঙে যাবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের প্রস্তাব সামনে রেখে কাজ করছে ৮ সদস্যের স্বাধীন টাস্কফোর্স। আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। এছাড়া গুণগত স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতাও সহজলভ্যতা নিশ্চিতেও কাজ করা হবে। বুধবার বিবিএস কার্যালয়ে পরিসংখ্যান ব্যুরো শক্তিশালীকরণে গঠিত টাস্কফোর্সের সভায় এসব তথ্য জানানো হয়। এছাড়া মূল্যস্ফীতি, জিডিপি, শ্রমশক্তি জরিপ সহ যেসব পরিসংখ্যান দেওয়া হয় সেই প্রক্রিয়ায় গভীরতা যাচাই হবে বলেও জানানো হয়। এমনকি মাঠ পর্যায়ে গিয়েও দেখা হবে তথ্য সংগ্রহের প্রক্রিয়া। আগামী মাসের মধ্যে পরামর্শ তুলে ধরে প্রতিবেদন দেবে টাস্কফোর্স। টাস্কফোর্সের চেয়ারম্যান জানান, জরিপের ফলাফল স্বাধীনভাবে প্রকাশের সব রকম প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্ব দেওয়া হবে প্রতিবেদনে। সুনির্দিষ্ট কিছু সমস্যাও চিহ্নিত করেছি। তার মধ্যে কর্মপরিধির কিছু গ্যাপসের বিষয় আছে, আবার কিছু খুব সহজে পরিবর্তনযোগ্য কিছু বিষয় আছে। জনসমক্ষে প্রকাশটা হচ্ছে না কারণ প্রধান অতিথি সময় দিতে পারেনি, ওইসব জায়গায় কিন্তু পরিবর্তন হবে। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ তথ্য জানান। বলেন, গত মে মাসে মালয়েশিয়া সফরের সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। পরে 10 জুলাই পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার। ফলে যেসব বাংলাদেশি কর্মীর পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস ইস্যু করা আছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় মাল্টিপল ভিসা সক্রিয়ভাবে ইস্যু হয়ে যাবে। এই বিষয়ে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।